ওঙ্কার বাংলা ২৬-এর ব্যাটেল। বিজেপি এ রাজ্যের ক্ষমতার পরিবর্তন হয়ে বিজেপি এ রাজ্যের ক্ষমতায় আসছে। এখনও পর্যন্ত প্রথম রাউন্ডে যেটা প্রথম ফার্স্ট ফেজ যে ইলেকশন হয়েছিল প্রথম দফা, সেই দফায় বিজেপি যে ১২০টা আসনের যে টার্গেট ছিল ১৫২টার মধ্যে ১১৮টা আসন কিন্তু ইতিমধ্যেই তারা প্রায় এগিয়ে রয়েছে। বলাই যায় অনেকগুলো আসন ইতিমধ্যে জয় হয়ে গেছে, কিছুটা জয়ের পথে। এবং আর সেকেন্ড ফেজ যেটা হয়েছিল 7টা জেলার মধ্যে প্রায় ৮০টার কাছাকাছি আসন বিজেপি জয়লাভ করেছে, এবং তার মধ্যে 2 মেদিনীপুরে বিজেপি ইন, তৃণমূল আউট। এটা যদি দেখি ১৯৭টা বিজেপি এখন পর্যন্ত আমাদের যা যাচ্ছে, এবং 90টি তৃণমূল কংগ্রেস 293টার মধ্যে। তো আজকে এখনের এই আলোচনায় আমার সঙ্গে রয়েছেন একদম অর্কপ্রভু সরকার। অর্কদা আমাদের পরিচিত মুখ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। অর্কদাই যে অ্যানালিসিসটা করে গেছিল আগের দিন, একদম প্রায় সেই অ্যানালিসিস মিলে গিয়েছে। পাশে রয়েছেন শ্যামল বণিক, বিজেপি নেতা, এবং তপশ্রী গুপ্ত, সাংবাদিক। আমি অর্কদাকে দিয়ে বলবো, অর্কদা, এই জয় আপনি আগেও বলেছিলেন যে এইবারে বিজেপি ১৮০ বেশি আসন পাবে, ইতিমধ্যে ১৯৭। আমার যে নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যুক্তিতর্ক সঙ্গে অর্ক, তাতে ২৯শে এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত আমি প্রত্যেকটা কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ করেছি সম্ভাব্য কে জয়ী হবে, কে পরাজিত হবে। তাতে আমার ফিগার ছিল ১৮৯ বিজেপি আর ৮৫ ছিল তৃণমূলকে দেওয়া। এখন বিজেপি ২০০ ক্রস করবে, তৃণমূল ৮৫-র নিচে নামবে। এই যে জয়, এই জয় হচ্ছে বাঙালি হিন্দুর জয়, রাষ্ট্রবাদী মুসলমানদের জয়, এবং একই সঙ্গে দিদিমণি যে সংখ্যালঘু তোষণকে একবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। নইলে একজন প্রশাসনিক প্রধান কখনো ধর্মতলায় বলতে পারেন যে একটা বিশেষ সম্প্রদায় যদি এক হয় সামলাতে পারবেন? তো এগুলো বাঙালি হিন্দুর মনে ভয় সৃষ্টি করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমি এই পশ্চিমবঙ্গ। ১৯৪৭ সালের ২০শে জুন পশ্চিমবঙ্গের জন্মদিন। অবিভক্ত ভারতের আইনসভায় শুধু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নয়, জ্যোতিবাবু, রতনলাল ব্রাহ্মণ, এন.সি. চ্যাটার্জি, বিজ্ঞানী মেঘনাথ সাহা, ডক্টর বিধানচন্দ্র রায় সবাই সম্মিলিতভাবে বাংলা ভাগের পক্ষে রায় দিয়েছিলেন। তার ফলে সৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের সমস্যা তো আছেই, এবং একই সঙ্গে জনবিন্যাসের যে পরিবর্তন হয়েছে এটা বাঙালি হিন্দুকে শঙ্কিত করে তুলেছিল। আজকে কলকাতা শহরে বসে অনেকে বুঝতে পারছিলেন না কিছুদিন আগেও যে তাদের বাড়ির মেয়েটাকে বোরখা পরতে হবে না। তো হতো যদি এই সরকার আরেকবার ক্ষমতায় আসতো। আপনি সন্ধ্যা প্রদীপ জ্বালাতে পারতেন না, তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে পারতেন না, মাতৃশক্তিকে কটূক্তির মুখে পড়তে হতো, একটা বিশেষ সম্প্রদায়কে উৎসাহ দেওয়া হতো। দেখুন, বিশেষ সম্প্রদায়ের তো অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন। এই তো আপনার স্টুডিওতে কাজী মাসুম আক্তার এসেছিলেন, আইপিএস প্রাক্তন নজরুল ইসলাম, আচ্ছা আমাদের ওই দিদি খুব ভালো মিরাতুন নাহার। আচ্ছা, এদেরকে কখনো দেখেন দিদিমণির সঙ্গে, দিদিমণির ব্যান্ড ওয়াগনে? দেখবেন না। দিদিমণি শিক্ষিত আলোকপ্রাপ্ত মানুষদের পছন্দ করেন না। কাদের দেখবেন? শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাসসর, এদেরকে দেখবেন। এই হুলিগানদের প্রশ্রয় দিয়েছেন। ৫,৭০০ কোটি টাকার বাজেট সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা, তথ্য প্রযুক্তি শিল্পে ১৮২ কোটি টাকা, এবং ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়ে ভোটের আগে তাদের মাধ্যমে সংখ্যালঘু ভোটকে একটা করার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সংখ্যালঘুদের একটা বড় অংশও তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে। নইলে হুমায়ুন কবির ওইভাবে জিততে পারেন না। মালদা একটু ব্যতিক্রম হয়েছে, অনেকে আশা করেছিলেন যে কংগ্রেস একটু ভালো ফল করবেন, কিন্তু লড়াইটা ওখানে বিজেপি বনাম তৃণমূলই হয়েছে। ওই ক্যামাক্সেডের ফেরেববাসটার যে জেলা, সেখানে কি অবস্থা? হ্যাঁ, সেখানে অবস্থাটা কি? এর থেকে তো বোঝা যায় 19-10 ভাবা যায়। 19 আর বিজেপি 10। তর্জনী উঁচিয়ে ওই ফেরেববাসটা ভারতবর্ষের গৃহমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন, 4 তারিখ 12টার পরে থাকবেন তো। এখন
নিরাপত্তা রক্ষী নিয়ে ঢুকতে গেছিলেন, পত্রপাঠ ঘাত ধাক্কা করে বার দিয়ে। এখনো বুঝতে পারছেন না, ও যুবরাজ নয়, ও ফেরেববাজ। এই বাংলায় ফেরেববাজদের কোনো স্থান নেই। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি কলুষিত করেছে এই যুবা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ক্ষমতায় আসার পরেও এতটা রাজনৈতিক সংস্কৃতি কলুষিত হয়নি। যবে থেকে এই ফেরেববাজ রাজনীতির ময়দানে আসলো, তবে থেকে ওরা তো সর্বভোগ, বালি খায়, পাথর খায়, ইট খায়, গরু খায়, কয়লা খায়, চাকরি খায়, অলিক ক্ষুধায় কখনো বা নিজেকেই খেয়ে ফেলবে। এই ফেরেববাজ বুঝতে পারছে না যে খেলা শেষ। কে শুনলাম একটা কোন একটা কাগজে দেখলাম এমিরেটসের ফ্লাইটের টিকিট নাকি বুক করা আছে। হ্যাঁ, জানি না সত্যি মিথ্যা জানি না। বাংলা আজ ডাইনি মুক্ত হলো। যা পিসি তুই বাড়ি যা, যা পিসি তুই বাড়ি যা, যা পিসি তুই বাড়ি যা। রাহু মুক্ত হলো, ডাইনি মুক্ত হলো, ডাইনি প্রভাব মুক্ত হলো বাংলা। ব্যাস। একদম। আমি মুর্শিদাবাদের কথা যখন হচ্ছিল, মুর্শিদাবাদে এক্ষুনি যে আপডেটটা এলো, মুর্শিদাবাদে 9টা তৃণমূল কংগ্রেস, 7টা থেকে বেড়ে মানে 12টা ছিল এতক্ষণ, সেটা 9টা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস কমে। আর বিজেপি বেড়ে হয়ে গেছে 8টা, সিপিএম একটাতেই আছে, কংগ্রেস 2টো, আর হুমায়ুন কবিরের দল 2টো। সেটাই তো বললাম, হুমায়ুন কবির যে এজেন্ডা নিয়ে ময়দানে নেমেছিলেন, সেই এজেন্ডায় তিনি সাকসেসফুল। এত কিছুর পরেও? হ্যাঁ, ভাবো না, 2021-এ 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট তৃণমূল পেয়েছিল। তাহলে মালদা, মুর্শিদাবাদ, বাম কংগ্রেস খাতা খুলতে পারেনি। একটা প্রশ্ন করব আমি অর্কর কাছে। বলো। সেটা হচ্ছে, অর্ক দীর্ঘদিনের পরিচিত, আমার ছোট ভাইয়ের মতো। এই হুমায়ুন কবিরকে ফান্ড করলো কে? ফান্ডটা এলো কোথা থেকে হুমায়ুন কবিরের? হুমায়ুন কবিরের ফান্ড কে করলো সেটা হুমায়ুন কবিরই বলতে পারবে। কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির কোনো সংস্রব ছিল না। তার কারণ হিসাবে মসজিদ আপনি করতেই পারেন, কিন্তু বাবর, আকবর এদের কিন্তু কোনো স্থান নেই এখানে। মসজিদ করুন না, অন্য নামে মসজিদ করুন। একটু বলছি, বাবরি মসজিদ কেন? জয়ী হলেন রত্না দেবনাথ, জয়ী হয়ে গেছেন। এই তো হ্যাঁ, সহানুভূতির ভোট। হ্যাঁ, পুরসুরায় বিমান ঘোষ জয়ী হয়েছেন বিজেপির। আর ব্রডার অ্যাসপেক্ট আলোচনা করো, কেন্দ্র ধরে ধরে করলে এ হয়ে যাবে, অত খেয়ালও থাকে না। কি তপস্মৃতি? না, সে তো বটেই। তবে পানিহাটিতে যে অভয়ার মা জিতলেন, সেটা একটুখানি একজন একেবারেই অরাজনৈতিক মানুষ এবং সিম্প্যাথি ভোটে জিতলেন। তবে এরা কতখানি রাজনীতিতে অবদান রাখতে পারেন বা যেটা সমাজে আপনারা অবদান বলছিলেন রাখতে কিছুক্ষণ পারেন? আগে, 200 বিজেপি। আমি তো বলছি, ভূমিধস। আমার অবাক লাগে, বাংলার প্রথিতযশা সব সংবাদ মাধ্যম ভীষণ রকম অনুপ্রাণিত, অনেকে আবার গৃহপালিত, একেবারে 14 তলার দিকে তাকিয়ে থাকে কখন বঙ্গেশ্বরীর কৃপা দৃষ্টি তাদের উপর পড়বে। কলাটা মূলটা চাই, এই কমিটি, এঁটোকাটা কমিটির চেয়ারম্যান হব, বাস্তবটা স্বীকার করতে পারছিল না। ইনিয়ে বিনিয়ে এক কথা, এসআইআর বিরোধী ভোট না, এটা বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার ভোট এবং ওই পিসি ভাইপোর দুর্বৃত্ত রাজের বিরুদ্ধে মানুষের ভোট। একদম। শ্যামলদা, 200 ডাবল সেঞ্চুরি। এটা হচ্ছে আমি আমার রাজনৈতিক জীবনে অভূতপূর্ব বিজেপির সাফল্য বলে আমি মনে করি। আমি 30 তারিখে একটা পোস্ট করেছিলাম যে বিজেপি 167+ পাবে, আর সৌভাগ্য প্রায় 1,40,000 ভিউজ হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি যে এই যে 200, জানি না 200 সংখ্যাটা থাকবে কি কমবে, যদি থাকে তো বলবো যে অভূতপূর্ব সাফল্য। আর এই সাফল্যের যারা কারিগর সেটা হচ্ছে নির্বাচক মণ্ডলী। পশ্চিমবঙ্গের সমস্ত নির্বাচক মণ্ডলীকে আমি অভিনন্দন জানাবো বিজেপির একজন কর্মী রূপে। কিন্তু এই সাফল্যের পেছনে একটা কারণ কিন্তু নয়, যেমন এসআইআর একটা বিষয় আছে,
SIR এর কারণে মৃত ভোটার বাদ গেছে, অস্তিত্বহীন ভোটার বাদ গেছে, যাদের 2 জায়গায় 3 জায়গায় নাম ছিল তারা বাদ গেছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি কারণ, সেটা মস্ত বড় কারণ, সেটা হচ্ছে বিজেপি কেউ সকলে নয়, এই হিন্দু মুসলিম পোলারাইজেশনের বিষয়টা সামনে তুলে আনছিলেন। আর সেখানটায় মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভীতির সংস্থা হয়েছিল, যে ওরা ভাবছিল যে বিজেপি ক্ষমতায় আসবে। এবার বিজেপি ক্ষমতায় আসবে এই ভয়ে, যেমন মালদা, মুর্শিদাবাদ, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুসলিম ভোটটা ভাগ হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। কোথায়? টিএমসি আর হচ্ছে ওই CPM আরও অন্যান্যদের মধ্যে, যার ফলে আর হিন্দু ভোটটা একই কারণে, যে ওই সমস্ত একই জায়গায়, না একই কারণে, কারণ কি, মিনি পাকিস্তান, ভাগীরথীতে ভাসিয়ে দেব, তারপর হচ্ছে বেছে বেছে হিন্দু হত্যা, অর্কবাবু যেটা বললেন, প্রদীপ জ্বালাতে না দেওয়া, উলুধ্বনি বন্ধ করা, শঙ্খ বাজাতে না দেওয়া, ইত্যাদি কারণে হিন্দুরা, আর তারপরে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, আর সেটা হচ্ছে অনেকেই বলেছে যে অভয়ের জন্য হচ্ছে রাত দখল হচ্ছে, বাংলাদেশের জন্য কেন রাত দখল হয়নি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের হিন্দু জনতা প্রমাণ করলো যে হিন্দুদের পাশে দাঁড়িয়ে হিন্দু হত্যার প্রতিবাদ, ধ্বংসাত্মক যে ক্রিয়াকলাপ, এর প্রতিবাদ এটা হয়েছে। মন্টুরাম পাখিরা পরাজিত আগে থেকেই আন্দাজ ছিল। দক্ষিণ 24 পরগনায় না, মন্টুরাম পাখিরা পরাজিত হওয়ার কারণ আছে। ওখানটায় হচ্ছে যা দুর্নীতি করেছে, আমি ওখানটায় রাজনীতি করেছি, ওই ক্ষেত্রে পরাজিত। আচ্ছা, আমি তপস্বীদির কাছে আসছি, যে যেটা উনি হিন্দু ভোটের কথা বলছে, এই যে রর্কদাও বললো, যে জেন জি, আমাদের যে নতুন প্রজন্ম, তারাও কিন্তু এই যে হিন্দুত্ব ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে একটা কাজ করেছে এবারে। এখন আমি কিছু এই নব্য প্রজন্মের ছেলেমেয়ের সাথে এমনি কথা বলছিলাম, কৌতূহলবশতই কথা বলেছিলাম, মানে ভোটের আগে কথা বলেছিলাম। তো তারা যেটা বলছে, তারা সরাসরি নিজেদের কিন্তু হিন্দু বলছে না, তারা বলছে আমরা সনাতনী, আমরা আমাদের এই যে হিন্দু তো শুধু ধর্ম নয়, হিন্দুত্ব হচ্ছে একটা জীবন যাপন, হিন্দুত্ব বহু প্রাচীন একটা স্পিরিচুয়াল ধারণা, রিলিজিয়াস নয়, স্পিরিচুয়াল ধারণা। আমরা নিজেদের শিকড়ের সন্ধানে যেতে চাই, তাই আমরা সনাতনী। এই যে বিশাল যে জেনজির যে ভোটটা, যেটা আমি আগেও বলেছিলাম, সেটা পরিযায়ী শ্রমিক হতে পারে, আর সেটা আইটি কর্মী হতে পারে বেঙ্গালুরুর। এই যে বিশাল একটা অর্থনৈতিক ব্যবধানের যে মানে জেনজি নব্য প্রজন্ম, তারা কিন্তু ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে, এবং নিজ দায়িত্বে তারা দুটো কারণে তারা পয়সা খরচ করে চলে এসেছে তাদের কর্মক্ষেত্র থেকে ভোট দেবে বলে পশ্চিমবঙ্গে। আমার নিজের চেনাশুনো আত্মীয় স্বজনের মধ্যেও এসেছে, কারণ তারা এক একজন 22-25 হাজার টাকা প্লেন ভাড়া দিয়ে এসেছে শুধু ভোটটা দেবে বলে। দুটো কারণে, একটা হচ্ছে যে একটা লোকের মনে, তো একটা সাধারণ মানুষের মনে একটা ভীতি ঢুকেছে যে আমার বোধহয় এবার ভোট না দিলে যদি পরের বার নাম কেটে দেয়, এইটা একটা ভীতি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে না, এবার এসে এখানে বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে, এটা আমার দায়িত্ব। এই দুটো কারণে তারা ঢেলে ভোট দিয়েছে বিজেপিকে কিন্তু এখানে। একদম। হ্যাঁ, অর্কদা, এই যে নারী শক্তির কথা বলছিল, বা তৃণমূল কংগ্রেসের যে এই কি বলে লক্ষ্মীর ভাণ্ডার, যুব সাথী প্রকল্প, এইগুলো তাদের কাছে ছিল যে মহিলা ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা। এটা আমি একটা অন্য এক্সাম্পল দিয়ে বলি। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন, ওটা বড় কোম্পানি, তাদের আগামী 5 বছরের জন্য 3 লক্ষ কোটি টাকার অর্ডার বুক আছে, রাইট? তাহলে আদানি একটা নতুন অর্ডার পেলে সেটা শেয়ার মার্কেটে চাঞ্চল্য তৈরি করে না, খবরটা ডিসকাউন্টেড হয়ে যায়। ওর তো 3 লক্ষ কোটি টাকার অর্ডার বুক আছে, আর 10,000 কোটি টাকার নতুন একটা অর্ডার পেয়েছে। হ্যাঁ, তাহলে আদানি পোর্টস অ্যান্ড এসইজেডের শেয়ারের মুভমেন্টে হঠাৎ করে কোনো উতার চড়াও হয় না, কারণ জানে যে এটা একটা স্থায়ী কোম্পানি, তারই অর্ডার বুক আছে। তার মানে খবরটা ডিসকাউন্টেড হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারও ডিসকাউন্টেড হয়ে গেছে। 21-এ কাজ দিয়েছে, 24-এ কাজ দিয়েছে, পঞ্চায়েতে কাজ দিয়েছে। সবাই জানে
বাংলার মাতৃশক্তি যেই ক্ষমতায় আসুক না কেন এই ধরনের ওয়েলফেয়ার স্কিম কখনোই বন্ধ হবে না, যতই প্রধানমন্ত্রী এটাকে রেউরি কালচার বলুক না কেন। অন্নপূর্ণা ভান্ডার বিজেপি প্রমিস করেছে, বাংলার মাতৃশক্তি তারা খুব বিচক্ষণ, প্রভাবিত হয়েছে। বিচক্ষণ। একটা ছোট্ট আপনি বলেছিলেন এর আগে শ্যামপুকুর কেন্দ্র ও তো শশী পাজা, হারবে, আমি মাতৃশক্তি। জানতে পারবে। আপনি বলেছিলেন যে ওটা হারবেই হারবে, পরাজিত হবেই হবে। একটা কাউন্সিলর সঙ্গে নেই, একটা কাউন্সিলর সঙ্গে নেই, যেটা হওয়ার সেটা হয়েছে। তাই বাংলার মাতৃশক্তির একটা বড় অংশ তা তো লক্ষ্মীর ভান্ডার পান। চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট। নতুন যদি কিছু পাই নেব না কেন? লক্ষ্মীর ভান্ডার অ্যাসিওর্ড, যদি অন্নপূর্ণা ভান্ডার পাই ৩,০০০ টাকা ভোটটা দিই বিজেপিকে, যদি না আসে তো লক্ষ্মীর ভান্ডার থাকবেই। হ্যাঁ, এটা তো সাইকোলজি। সেক্ষেত্রে যুবসাথীর যে পাল্টা যেটা হয়েছে মানে যুবকদের জন্য হ্যাঁ। বিজেপির, দিদি তো ঘুষ দিতে গেছিল। শুনুন, খারাপ কেউ নেবেন না, দিদি যদি ডাক্তারি করতেন বিধানবাবু লজ্জা পেতেন, দিদি যদি আইনজীবী হিসাবে আদালতে দাঁড়াতেন সিদ্ধার্থ শঙ্কর রায় তারিফ করতেন। স্বয়ং সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছিলেন না যে মমতা তুমি গানটা করো না কেন? গান করলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কেরিয়ার প্রশ্নের মুখে পড়তো। এই ধরনের মেগালোম্যানিয়াক, হ্যাঁ, কবিতা আঁকা, এগুলো কবিতা আঁকা সব জানেন। উনি জানেন না এমন কিছু নেই, ভাষাও রকেট সায়েন্সও জানেন, অনেকগুলো ভাষা, অনেকগুলো ভাষা, অলচিকি থেকে উর্দু, মস্তান কন্ট্রোল। ও তো আছেই। এত বাংলার প্রতি দরদ, অপশ্রীদি দাদা, শুভনন্দনটা কোন বাংলা ডিকশনারি অনুমোদিত হয়? চালিয়ে যাচ্ছে। আর এই চটিচাড়া বুদ্ধিজীবীগুলো সমস্যারে হুক্কা হুয়া করছে। এদেরকে চিনে নিতে হবে, এরা আবার ঢোকবার চেষ্টা করবে। আমরা সজাগ আছি। চটিচাটা, জলপোচা কবি, মাধুকরী কবি, হ্যাঁ, আমাদের দেবাদিদেব মহাদেবকে নিয়ে বাজে মন্তব্য করে নিজের ধর্মনিরপেক্ষতাকে যারা প্রমাণ করবার চেষ্টা করে, নতুন বাংলায় তাদের ঠাঁই নেই, হবে না, একদম কিছুতেই হবে না। তপস্বী এই যে আমরা দেখলাম এই জমানা, আমরা বাম জমানায়ও দেখেছি, এই জমানাতেও দেখেছি। তাও বাম জমানায় কিন্তু যারা ছিল তাদের মধ্যে একটা নিরপেক্ষতা ছিল। পরে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও নেমেছে, প্রতিবাদ করেছে সিঙ্গুর নন্দীগ্রামে। হ্যাঁ, কিন্তু এই সময়ে যারা বুদ্ধিজীবী একের পর এক, মানে সেই অভয়ার কাণ্ড হোক, সন্দেশখালী হোক, এরা চুপ, নিশ্চুপ। আমি একটা কথা জাস্ট বলি, জাস্ট ইন্টারাপ্ট করছি, এদেরকে বুদ্ধিজীবী বলবেন না, এরা তৃণজীবী। তপস্বী, তুমি গ্রামশির কনসেপ্ট অফ হেজিমনি নিশ্চয়ই পড়েছো। গ্রামশি যখন কনসেপ্ট অফ হেজিমনি ব্যাখ্যা করছেন তখন বলছেন যে কলে, কারখানায়, খেতে, খামারে, আদালতে, স্কুলে, কলেজে, সংবাদপত্রের দপ্তরে যারা কাজ করেন তারা কোনো প্রিকনসিভ নোশন দ্বারা চালিত হন না। তারা হচ্ছে অর্গানিক ইন্টেলেকচুয়াল। তারা সব কিছু মাটির সঙ্গে সম্পৃক্ত জিনিস এবং জীবনের অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেয়। তারাই অর্গানিক ইন্টেলেকচুয়াল, তারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিজীবী। এরা আগে বুদ্ধজীবী ছিল, পরে হয়েছে তৃণজীবী। এরা কিসের বলে কলঙ্ক। এখন আমার তো মনে হয় যে এরা শুধু বুদ্ধিজীবীদের বলে লাভ নেই, অনেক ব্যবসায়ীও আছেন যারা তৃণমূলের খুবই ধামাধারা। এখন তারা কে কিভাবে, আগের বার যেরকম যখন 34 বছর পরে বাম রাজত্বের অবসান হলো, তারা কিন্তু রাতারাতি, যাকে বাংলা ভাষায় বলে পাল্টি খাওয়া, তারা তাই করেছিলেন। তো এবারও কি তারা সেই সুযোগ পাবেন? যদি সুযোগ পান, ব্যবসায়ীদের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে কি, যে ব্যবসায়ীদের হাতে টাকা আছে এবং যে কোনো দলই টাকা চায়, ফান্ড চায়। তো সেক্ষেত্রে ব্যবসায়ীরা সেই অ্যাডভান্টেজ, কিন্তু শিল্পীদের তো সেই টাকা থাকে না। শিল্পীরা তাদের প্রতিভা করে খান, মানে প্রতিভাকে সম্বল করে তাদের রোজগার। তো তাদের কতটা কেউ যেতে পারবেন কিনা, ব্যবসায়ীরা অনেকেই চলে যাবেন এবং তাদেরকে হয়তো বিজেপিও যেভাবে তৃণমূল নিয়েছে, বিজেপিও সেভাবেই তাদের সাদরে বরণ করে, সরকারি বারোয়ারিরা চলে যাবে। হ্যাঁ, কিন্তু শিল্পীরা কতদূর যেতে পারবেন না পারবেন, সেখানে যদি একটা ছাঁকনি, মানে কারণ বাংলার শিল্পীদের সবাইকে তো দিল্লির লোকরা চেনেন না, নেতা নেত্রীরা। ফলে তারা যখন ঢোকার চেষ্টা করবেন বিজেপিতে, তখন যে ছাঁকনিটা রাখতে হবে, সেই ছাঁকনিটা যদি বিজেপি এখানে ঠিকভাবে রাখে,
তাহলে কিন্তু বিজেপির সুবিধে হবে, অবশ্যই। মানে লোক চিনতে, কারণ সম্ভব নয় কোনো কবি বা কোনো গায়িকাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে সম্ভবই না। সম্ভব নয়। সুতরাং এই বাংলায় একটা ছাকনি বিজেপিকে রাখতে হবে একদম। যে এর থেকে সাবধান। আপনি তো সেটা না বিজেপি করলে করেন, মুশকিল। শুনে নিন, শ্রমিকদাকে বলে দেবেন এগুলো। আর একটা ছোট গল্প আমি বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে আমি অনেকবার আমার কর্মসূত্রেই আমি যেটা এনএবিসি হয় আমেরিকায়, সেইটা এনএবিসিতে আমি গেছি, মানে নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স, যেটাকে বঙ্গ সম্মেলন বলে। এবার সুদূর বঙ্গ সম্মেলনের সঙ্গে কি সম্পর্ক, যে 2017 সালে সান্টা ক্লারা বলে ক্যালিফোর্নিয়ার একটা খুব ছোট্ট জায়গা, যেখানে মানে আইটি সেক্টর, মূলত সিলিকন ভ্যালির মধ্যে, সেখানে হয়েছিল বঙ্গ সম্মেলন। সেখানে গেছিলেন এখানকার একজন খুব নামজাদা সাংবাদিক, যিনি তখন খুবই তৃণমূলের বিরোধিতা করতেন, খুবই নামকরা সাংবাদিক, আমরা জানিও। পরবর্তীকালে তিনি সিবিআই থেকে ভুবনেশ্বরে অনেকদিন কাটিয়ে এসেছেন। তিনি ভীষণ জ্ঞানের কথা বলেন হ্যাঁ, নিজের সেই ইউটিউব দাদা। চ্যানেলে। না আমি তৃণমূলের, মানে আমাদের এখানে তৃণমূল সুপ্রিমোর হাতটা কতটা লম্বা ছিল, সেই সুদূর সান্টা ক্লারাতে বসে সেই বরিষ্ঠ সাংবাদিক 3 দিন ধরে একটা বেশ আসর বসিয়ে উনি দিদির নিন্দে করেছিলেন প্রচুর। এবং তারপরে উনি যখন পুরস্কার নিতে মঞ্চে ওঠেন, তখনও বলেন যে পশ্চিমবঙ্গে আমায় যদি এই ধরনের পুরস্কার হতো আমি কোনোদিন নিতাম না, কারণ ওখানে কোনো কালচার নেই, মমতার রাজত্বে এই ধরনের কথাবার্তা। সেই সুদূর সান্টা ক্লারা থেকে 24 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুরো রিপোর্টটা আসে। এবার সেই সাংবাদিককে যে শুধু উনি ব্যান করেন তা নয়, তার সঙ্গে যারা হাততালি দিয়েছিল আর হেসেছিল আর বসে চা খেয়ে কথাগুলো শুনেছিল, তাদেরকেও উনি ব্যান করেন। এবং আমার পরিচিত একজন সঞ্চালক বিখ্যাত তার মধ্যে ছিলেন, যিনি এনএবিসির সঞ্চালক ছিলেন। 3 বছর তাকে তৃণমূলের কোনো অনুষ্ঠানে সঞ্চালনা করতে দেওয়া হয়নি। তিনি কিন্তু তাদের নিয়মিত সঞ্চালক। তিনি পরবর্তীকালে গিয়ে দিদির কাছে ক্ষমা চেয়েছিলেন পার্সোনালি, তারপরে বছরখানেক পরে, মানে ওই 4 বছরের মাথায় তাকে আবার ঢোকানো হলো প্যানেলে। তো এই যদি একটা কি যায় আসে, একটা মুখ্যমন্ত্রী সম্পর্কে সান্টা ক্লারায় বসে কি বললো, সেখানে তো তার ভোটারও নেই। তো এই যদি আমার ভিন্ডিকটিভ অ্যাটিটিউড হয়, তাহলে তো মুশকিল। তাহলে আমি একটা মুখ্যমন্ত্রী কেন মাথা ঘামাবো ওই সামান্য জিনিসটা নিয়ে? এই জিনিসগুলোকে বাইরে উনি বেরোতে পারলেন না। ঠিক। আচ্ছা, এই বিষয়ে আমি আপনার কাছেই আসবো। এখানকার যে দিদির বলছিল তৃণজীবী, বুদ্ধিজীবী নয় তৃণজীবী, আমি এই প্রথমে দিদির একটা সতর্ক বাণী, সেই বিষয়ে আমি বলবো। সেটা হচ্ছে বিজেপি জনসংঘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিলেন একটা নীতির ওপর ভিত্তি করে, আর হচ্ছে ভারতীয় জনতা পার্টি এখন চলছে নীতির ওপর আধারিত একটি রাজনৈতিক সংগঠন হিসেবে। বিজেপি বলছে জনসেবা কর্ম আমাদের, ধর্ম আমাদের, মানবতা, পরিষ্কার স্পষ্ট কথা। এবার বিজেপিতে যে কেউ এসে যেতে পারে, পোস্টার মারবার জন্য আমাদের লোক দরকার আছে, মিছিলে লোক বাড়ানোর জন্য লোক দরকার আছে, কিন্তু নেতৃত্ব দেওয়া, নীতি সিদ্ধান্ত নেওয়া, তার জন্য কিন্তু লোকের প্রয়োজন নেই। বিজেপির মধ্যে যথেষ্ট জ্ঞানী, গুণী, অভিজ্ঞতা সম্পন্ন লোক আছে। সুতরাং কে শিল্পী, কে বুদ্ধিজীবী, কে পরজীবী, এই সমস্ত নিয়ে আমরা ভাবি না। আমাদের হচ্ছে নীতির ওপর আধারিত রাজনৈতিক দল, আমরা জনসেবার জন্য রাজনীতি করি, আর হচ্ছে আর্থিক সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক মানে ক্ষেত্রে আমরা নেই। খুব পরিষ্কার কথা। দিদিকে একদম একদম মনে সন্তুষ্ট করতে পারলাম। এই যে আজকে একটি পত্রিকা দেখছিলাম, তারা একটা খবর করেছে যে এই রাজ্যের বিজেপির বাঙালি কোনো নেতা নাকি নেই। শুধু তাই নয়, যে যেমন বামেদের ক্ষেত্রে জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু ছিলেন, তৃণমূলের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এ রাজ্যে নাকি বিজেপির কোনো নেতা নেই, মানে বাঙালি কোনো নেতা নেই। ওনার চোখে ছানি পড়েছে, ছানি কাটাতে ডাক্তারের কাছে যাও। আমি একটু ইতিহাস বলি। বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠা করেছে, নিশ্চয়ই কেউ অস্বীকার করবেন না উনি বাঙালি নয়। আচ্ছা, আচার্য দেবপ্রসাদ ঘোষ পশ্চিমবঙ্গ থেকে প্রথম জনসংঘের
রাজ্যসভার সাংসদ হয়েছিলেন, হরিপদ ভারতী তিনবার সর্বভারতীয় জনসংঘের সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন। হরিপদ ভারতীর মতো লোক, যে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু, কেশব ভারতীর বংশধর, ঠিক আছে, আজকের দিনে যদি দাঁড়ান, আজকে অসীম ঘোষ কলকাতাবাসী, হাওড়াবাসী নন, উনি কি রাজ্যপাল নয়? আজকে তথাগত রায় রাজ্যপাল কি ছিলেন না? বাঙালি, আমাদের ভারতীয় জনতা পার্টিতে যতজন আছে, মানে তাদের হচ্ছে শিক্ষা দীক্ষা আভিজাত্য, সেটা বোধ করি পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক দলে নেই। আরে সর্বভারতীয় দলে প্রচারের সময় সর্বভারতীয় নেতারা আসবেন, কংগ্রেসের তো তাই আসতো, একদম একদম বোকা বোকা ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। একদম। এখানে একের পর এক খবর, তৃণমূলের হেভিওয়েট সমীর চক্রবর্তী পান্ডুয়ায় পরাজিত, দেবাংশু ভট্টাচার্য যিনি তৃণমূলের আইটি দেখতেন, তিনি প্রচুর কথা বলেন, সারাদিনে তাকে টিভিতে দেখা যায়, নানান বিষয়ে তিনি মত দেন, তিনিও পরাজিত চুঁচুড়ায়। তো আমি তপস্বীদির কাছে যে এই যে মানে আরজিকর থেকে শুরু করে, যদি কামদুনি থেকে আরজিকর, সন্দেশখালি, শেষ এই যে ফলতা, সেখানেও মেয়েরা রাস্তায় নামলো। তো এই যে নারী শক্তি বা নারী নিরাপত্তা, এই নারী নিরাপত্তা কি মেয়েদের মানে কোথাও একটা, মানে সে কামদুনি থেকে যদি আমরা, তার আগে পার্ক স্ট্রিট, এখন নারী নিরাপত্তা যে বিজেপি শাসিত রাজ্যে সব জায়গায় খুবই প্রশংসা করার মতো আছে, সেটা আমি কখনোই বলবো না। তবে একটা জিনিস যেটা এখানে জয়ী হয়ে গেল শুভেন্দু অধিকারী, আচ্ছা, তিনি তো ভবানীপুরে তো মমতাই জয়ী হচ্ছেন বোঝা যাচ্ছে, নবম রাউন্ড নাকি একটা দেখলাম, ও তো 20 রাউন্ড। তো যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে কিন্তু আমার একটা ব্যাপারে একটু আপত্তি আছে, সেটা হচ্ছে যে যখনই পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটে, ধর্ষণের ঘটনা বা নারী নির্যাতনের ঘটনা, সেইটার প্রসঙ্গে না গিয়ে তৃণমূল নেতৃত্ব তখনই বিজেপি শাসিত কোনো রাজ্যের তুলনা টেনে নিয়ে আসে এবং বলে যে ওখানে কি হচ্ছে না, তো একজন যদি খারাপ কাজ করে আমি কি খারাপ কাজ করব? কেন করব? আমার এখানে কেন হচ্ছে সেটা আমাকে জবাব দিতে হবে। এবং যেভাবে ওই অভয়া পার্ক স্ট্রিট কাণ্ডেও যেভাবে সেটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল ছোট্ট ঘটনা বলে, এবং যে তারপরে যখন অভয়ার সময় যখন স্বতঃস্ফূর্তভাবে জনগণ নেমে এসেছিলেন, শুধু মহিলারা নন পুরুষরাও নেমেছিলেন রাস্তায়, হ্যাঁ, আজকে রাত দখল হয়েছিল, সেইখানে যেভাবে জিনিসটাকে লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছিল, যেভাবে সন্দীপকে প্রোটেকশন দিয়ে একটা স্কেপগোট সঞ্জয়কে কোনো মতে ধরিয়ে যদি ফাঁসি হয়েছে তারও সুবিধা হতো, ভালো হতো, মানে এই যে এই অ্যাটিটিউডগুলো, এটা তো খারাপ। একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার কাছ থেকে আরো সংবেদনশীলতা আশা করেন নারীরা। এবং বিনীত গোলকে কনস্ট্যান্ট ফোন করলেন ঝাড়গ্রাম থেকে, অভিষেক গুপ্তা ডিসি নর্থ চলে গেলেন বাড়িতে 10 লক্ষ টাকা নিয়ে, আর ওই দুর্বৃত্ত নান্টু, হ্যাঁ, ও সাঙ্গপাঙ্গ পাঠানো কি করে মেয়েটার দেহটাকে তাড়াতাড়ি সৎকার করি। আরে আমাদের সবার বাড়িতে মেয়ে আছে, ছেলে আছে, এ তো মানে ভাবা যায় না। আর কোথায় হলো? আরজিকর পুরো কি রাধা গোবিন্দ কর, যেখানে গোবিন্দ জাগ্রত সেখানে রাধা কি করে নিগৃহীতা হল। মানে তৃণমূল যে যে জায়গাগুলোতে, মানে এই যে নারী নিরাপত্তা, মেয়েদের ভোট, হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার, যেগুলো যেগুলো টার্গেট করেছিল, সব জায়গাতে ফেল। একটা বিষয় তো খুব পরিষ্কার হওয়া দরকার, রাত্রি 8টার পরে আর বাইরে থাকবেন না মেয়েরা, এটা কোনো মহিলা মুখ্যমন্ত্রী বলতে পারে? রাত্রি 8টা মেয়েদের হচ্ছে ধর্ষণ হলে তার নাকি একটা রেড টেট করে দিয়েছিল, কি অদ্ভুত জিনিস। এই যে সাইলেন্ট ভোট যেটা বলছিল, মানুষ চুপ হয়ে গেছিল, অ্যাক্সিস মাই ইন্ডিয়া যেটা করলোই না, তারা বললো যে চাণক্য করেছে, হ্যাঁ চাণক্য করেছে, কিন্তু হ্যাঁ তারা করতে পারেনি। তো এই যে সাইলেন্ট ভোটার, মানুষের জবাব। আমি ধরো তৃণমূলের সমর্থক, তপস্বৃতি সিপিএম, মৌনি বিজেপি, বা আমি বিজেপি, তপস্বৃতি তৃণমূল, আমরা সাপোর্টার, আমরা তো পার্টি করি। আমাদের ভোটে সরকার গড়েও না, সরকার পড়েও না, সরকার গড়া আর ফেলা সেটাই করে সাইলেন্ট মেজরিটি। 2011-তে ঠিক যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাই পশ্চিমবঙ্গে ঘটতে চাচ্ছে। ওই 67-69-এ দুটো যুক্তফ্রন্টের ব্যর্থ পরীক্ষা নিরীক্ষার পর পশ্চিমবঙ্গের মানুষ কখনো ডিভাইডেড বা ফ্র্যাকচার্ড ভার্ডিক্ট দেয়নি।
সেটা 72 সাল থেকে 2026 প্রত্যেকটি নির্বাচনে প্রমাণিত। জনদেবতা দুহাত উপর করে আশীর্বাদ করেছেন নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে। একদম। আরেকটা বিষয় যে 2011 প্রসঙ্গ যখন এলো, আমরা কেউ ভাবতে পারিনি 2011 সালে যাদবপুর থেকে বুদ্ধদেব বাবু মনীশ গুপ্তর কাছে পরাজিত হবেন। আজকে কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছি। ওটাও ভবানীপুরেও হবে, ভবানীপুরেও হবে। আরে দিদিমণি তো অনেক জায়গায় হেরেছেন। 89-তে মালিনীদির কাছে হারলেন, যাদবপুরে হারেননি, তারপরে নন্দীগ্রামে হারলেন। হ্যাঁ, উনি সবসময় দেখুন, তবে যদি তুমি এগ্রি করবে আমার সাথে, 84 সালে সোমনাথ বাবুকে হারালেন। হ্যাঁ, জায়ান্ট কিলার হলেন। ওটা তো ইন্দিরা আশুতোষ রাও দমদমে ঘুমিয়েছিল, জেগে উঠে জেনেছিল জিতেছে। যেই 89-তে উনি মালিনীদির কাছে হারলেন, সঙ্গে সঙ্গে সেফ সিটে চলে গেলেন দক্ষিণ কলকাতাতে। হ্যাঁ, আর কিন্তু দক্ষিণ কলকাতার বাইরে উনি বেরোনি। নিজের বেলা আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। শোভনদেব চট্টোপাধ্যায় শাটেল হয়ে যাবেন ওনার সঙ্গে, ওনার জন্য। কখনো বারুইপুর, কখনো ভবানীপুর, কখনো রাসবিহারী, কখনো খড়দা, এবার বালিগঞ্জ। হ্যাঁ, 82 বছর বয়সী এই বক্সার বৃদ্ধর এবার একটু থামা উচিত। হ্যাঁ, কিন্তু বক্সিদা তো অন্তরালে চলেই গেছে। হ্যাঁ, মান সম্মান থাকতে থাকতে সরে গেছে। কারণ ক্যামাক্সিডের ফেরেববাজ তো কাউকে রিয়াত করে না। এই মান সম্মানের প্রশ্নে বলছি, যেটা তৃণমূলের মানে নিচু স্তরের কর্মীদের অভিযোগ যে তাদের কোনোই মান সম্মান নেই দলে, এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তারা বলেন যে তারা রীতিমতো অত্যাচারিত। তো এবার কি আমি এটা প্রশ্ন করছি দুজনকে, যে এবার কি দলে দলে তৃণমূলের নিচু স্তরের কর্মীরা সব চলে যাবে বিজেপিতে? শুনুন, আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আজকে সকাল 11টার থেকে আমি হচ্ছে কেএমসি 97 ওয়ার্ড, 98 ওয়ার্ড, 95 ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডের থেকে সেমি লিডার এরকম হচ্ছে 38 জনের ফোন পেয়েছি, শ্যামলদা আমাদের একটু দেখো। আমি ওদের সকলকেই বললাম, দেখবো তো বটে, কিন্তু মারবো না। তোরা যদি অত্যাচারিত তোদের পার্টির ছেলেদের দ্বারা বাঁচাবো। আমরা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সুশাসন দেব, হানাহানি বন্ধ করব। একটা উদাহরণ যদি দেই সকলের বুঝতে সুবিধা হবে, সেটা হচ্ছে কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন, তার আগে শিয়া সুন্নি প্রতি বছর মহরমে হানাহানি মারামারি খুনোখুনি হতো। এবার কল্যাণ সিং দুই তরফকে ডাকলেন, বলছে হানাহানি চলবে না, খুনোখুনি চলবে না, তোমরা বলো কোন পদ্ধতি অবলম্বন করলে এটা সম্ভব। কোনো পক্ষই কোনো সমাধান সূত্র দিতে পারলেন না। তখন কল্যাণ সিং বললেন, এক্স রাস্তা দিয়ে সুন্নিদের তাজিয়া যাবে, ওয়াই রাস্তা দিয়ে শিয়াদের তাজিয়া যাবে। তারপর থেকে দেখুন, আপনারা সাংবাদিক আছেন, আপনি সাংবাদিক আছেন, কোনো ঘটনা ঘটেছে কল্যাণ সিং মুখ্যমন্ত্রী হওয়ার পর এই যে ব্যবস্থা, সেটাই হচ্ছে চালু আছে। কোনো শিয়া সুন্নি মুসলমানদের হত্যা করত, সেটা বন্ধ হয়েছে। অর্থাৎ বিজেপি গায়ে একটা ছাপ আছে মুসলিম বিরোধী। আমাদের যত কেন্দ্রীয় প্রকল্প, কোনো একটা প্রকল্প মুসলিমরা তার থেকে বঞ্চিত, এমন কোনো নজির, কোনো উদাহরণ বোধ করি কোনো রাজনৈতিক দল সাধারণ সামনে আমাদের সামনে তুলে ধরতে পারে। লখনৌতে যখন বাজপেয়ী যে প্রার্থী হতে, তো শিয়ারা ভোট দিত না। এখনো তো রাজনাথ সিং হচ্ছে লখনৌতে। আমি প্রার্থী একজন মুসলিমকে করলাম কি করলাম না তাতে কিছু এসে যায় না। ওয়েলফেয়ার স্কিমে সবাই সুবিধা পাচ্ছে কিনা, এটাই তো বড় ব্যাপার। আমি একটু নন্দীগ্রাম নিয়ে আলোচনা করতে চাইছি, যে নন্দীগ্রামে 1956 শুভেন্দু অধিকারী জিতেছিল। তিনি নাকি লোডশেডিং করে জিতেছিলেন, তখন মনে আছে 2021 সালে এবার কত মার্জিন হলো? 9000-এর বেশি জিতে গেছে। তো আমার এখানে প্রশ্ন, যে তখন একটা সর্বভারতীয় নিউজ সংস্থাকে দিয়ে ঠিক 3টে 3:30 নাগাদ ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবারে তো স্লো কাউন্টিং একটু হচ্ছে, বারবার করে রিচেক করা হচ্ছে, তারপরে আসা হচ্ছে। তো ছড়িয়ে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছেন। তো আমরা সাথে সাথে সকলেই ফোন করছি। তারপরে দেখা গেল যে আর কোনো সাইলেন্ট, নন্দীগ্রাম নিয়ে কোনো কথা নেই। তারপরে অনেক পরে প্রায় 6টা নাগাদ আমরা জানলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন, বলা হলো লোডশেডিং। তারপরে সারা বছর এটা নিয়ে আদালতে গেছিলেন। হ্যাঁ,
তো দেখেছি আজকেও তো বলা হয়েছে কিন্তু যে আজকে 4টের প্রশ্ন, পরে আমাদের এই সিটগুলো আসবে। নন্দীগ্রামে কি না করেছেন তৃণমূল কংগ্রেস, কিন্তু প্রার্থী খুঁজে পেল না। সেই বিজেপির একজন ক্যান্ডিডেটকে ধরে বেঁধে সকালে আমি তো পতাকা দিল, ভেবেছিলাম 2 ঘন্টা ফেরেব পরে তার বাসটা নাম। নন্দীগ্রামে গিয়ে লড়বে। আমি তো ভেবেছিলাম এই ফেরেব বাসটা যাবে, কথায় কথা চ্যালেঞ্জ করে না আঙুল তুলে। কোন মাইকা বাপ আছে ডায়মন্ড হারবারে গিয়ে দাঁড়াক? আর একটা জিনিস হচ্ছে 7 লাখি খোকা তো, শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার, রাজা, গাজী এদেরকে দিয়ে ভোটে যেতে। প্রথমবার যখন জিতেছিল 70,000 ভোটে, ওটা ভালো ঠিক মার্জিন ছিল। ঠিকঠাক ছিল, সোমেনদা যখন ছেড়ে দিল 2014, তারপর থেকেই দেখো অনর্জিত সম্পদকে পুঁজি করে কেউ যদি বৈভাবের আস্ফালন করে, যদি অহংকার দেখায়, যদি র্যাম্পে হাঁটে, যদি 2000 পুলিশ তার নিরাপত্তায় মোতায়েন থাকে, পশ্চিমবাংলার রাজনীতি সচেতন মানুষ একে পরিত্যাগ করবে। একদম ওর মধ্যে কোনো মাটির গন্ধ নেই, আর কোনো রকম স্বাভাবিক আচরণও করে না। 2019 সালে যে এখানে বিজেপির 18টা আসন, তারপরেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন আইপ্যাককে। সেই আইপ্যাক 2026-এ ঠিক ভোটের আগে আগে গুটিয়ে সব প্রায় চলে গেল। এই যে আইপ্যাককে ব্যবহার করে সরকারি প্রশাসন যন্ত্রের উপর এই ফেরেব বাসটা নিয়ন্ত্রণ রাখতো। সমস্ত ফাইল, ধরো একটা টেন্ডার হলো গভর্নমেন্টের কোনো দপ্তরে, অ্যাপ্লাই করলে পাবে না, আগে ওই ফেরেববাজের দপ্তর থেকে সেটার অনুমোদন নিতে হবে। তারপরে যে কোনো মন্ত্রীকে জিজ্ঞেস করলে হাত পা বাঁধা। গণনা কেন্দ্রে কি করতো আগের বার? সরকারি কর্মচারীর ভেগ ধরে আইপ্যাক ঢোকেনি। একদম। আর সবার আগে আমাদের সবাইকে কনগ্রাচুলেট করতে হবে জ্ঞানেশ কুমার, একদম, আর আমাদের সুব্রত মনোজ গুপ্ত। আগরওয়াল এবং সুব্রত গুপ্ত। হ্যাঁ। পশ্চিমবঙ্গের নির্বাচন যে এভাবে হয়, এটাই তো স্বাভাবিক। দেখিয়ে দিয়েছে। এই নির্বাচন কমিশন আরেকটা হচ্ছে অভিনব ব্যবস্থা নিয়েছে, ফাইল চুরি যাতে মমতা করতে না পারে, কেন্দ্রীয় বাহিনী তার জন্য দিয়েছে। ফাইল চুরি যাতে না করতে পারে সরকারি অফিসে, অফিসেই কিউআরটি পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো অর্থাৎ রকম ফাইল চুরি যাতে না করতে পারে। না 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 হয় এটা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের প্রায় শেষের পথে, আমি তিনজনের কাছেই একটু জিজ্ঞেস করব যে হ্যাঁ, কলকাতায় 6টি আসন তৃণমূল, 5টি বিজেপি, প্রায় জয়ের পথে কলকাতায়। তো আমি যেটা জিজ্ঞেস করছি, হুগলিতে 15টা বিজেপি, 3টে তৃণমূল, মানে এই যে একটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি বলা যায়। তো আমি শেষ করব, আমি বলছি যে তিনজনের কাছেই প্রশ্ন যে নতুন সরকার গঠন হবে, 7 তারিখের মধ্যে সরকার গঠন হবে, সম্ভবত নরেন্দ্র মোদী আসবেন শপথে, আমরা জানি সেটা কোথায় হবে। কিন্তু আমরা কি চাইবো মানে নতুন সরকারের কাছে, এই যে পশ্চিমবঙ্গের যে একটা আমি রাজনৈতিক এই মুহূর্তে বলার জায়গায় নেই। হ্যাঁ, পুরো রেজাল্টটা বেরোক, তারপরে মন্ত্রিসভা হোক, যা যা ওরা ম্যানিফেস্টোতে বলেছিল সেগুলো করুক, তারই হবে। আপনি? আমার বিশ্বাস যে সরকার তৈরি হবে সেই সরকার জনসেবা করবে। একদম। তপস্যা। আর আমার মনে হয় যে বিজেপি একটা সুযোগ নিতে পারে, ওরা হয়তো 9 তারিখে রবীন্দ্র জন্মদিনে হয়তো করতে পারে শপথ গ্রহণ, না, সেটা এরকম একটা, সেটা কি সম্ভব? না, সম্ভব কিন্তু এরকম আমি শুনছিলাম আর কি, সেটা সম্ভব যদি হয় সাংবিধানিকভাবে, তাহলে আমার মনে হয় রবীন্দ্র জয়ন্তীর দিন ওরা এটা টার্গেট রাখবে, আর তা বাঙালির মন পেতে। আর এই যে নতুন সরকার আসবে, আমার মতে একটা স্ট্রং বিরোধী পক্ষ থাকা উচিত। সেটা যদি তৃণমূল করতে পারে তবেই বিজেপি সরকার সফল হবে, তা নয় তো চাপে রাখতে হয় সরকারকে। তাহলে মমতাকে যেন বিরোধী নেত্রী করলে পরে আর স্ট্রং বিরোধী হবে না। কেন? মমতা তো বিরোধী নেত্রী হিসেবেই সফল ছিলেন সবচেয়ে বেশি। না না, ওটা সংসদীয় ব্যবস্থায় বেমানান, মমতা সংসদীয় ব্যবস্থায় বেমানান, একদম পরিষ্কার। একদম। আমরা আমাদের এই আলোচনা চলতেই থাকবে। আপাতত আমরা আরেকবার বিরতিতে যাব, তারপরে আবারও ফিরবো এই আলোচনায়। দেখতে থাকুন ওঙ্কার বাংলার 26শে ব্যাটেল।